প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আমার আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইমরান কবির, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান, সরকারি আইনউদ্দিন কলেজ, মধুখালী, ফরিদপুর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজ ডিগ্রি ফার্স্ট ইয়ারের পলিটিক্যাল থিওরি নামে যে কোর্সটি আছে সেই কোর্সটি নিয়ে আলোচনা করব, অর্থাৎ আমার আজকের ক্লাস ডিগ্রি ফার্স্ট ইয়ারের জন্য। তো ডিগ্রি ফার্স্ট ইয়ারের পলিটিক্যাল থিওরির আজকে যে বিষয়টা মূলত আমি পড়াবো সেটা হলো যে স্টেট। অর্থাৎ স্টেট সম্পর্কে, অর্থাৎ স্টেট যে একটা কনসেপ্ট, একটা ধারণা, বা এটা বলতে কি বোঝায়, এটা নিয়ে আমরা নানান দিক আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্টেট সম্পর্কে কতগুলো ধারণা তোমাদের মনের মধ্যে ইতিমধ্যেই হয়তোবা প্রবেশ করেছে। সেটা এরকম যে স্টেট একটি বিমূর্ত ধারণা, একটা রাজনৈতিক সংগঠন। স্টেট বিভিন্ন ধরনের হয়, বাংলাদেশ একটা স্টেট, আমেরিকা একটা স্টেট। এই যে নানাবিধ ধারণা স্টেট নিয়ে চালু আছে, আমরা সেই সমস্ত বিষয়ের দিকে পরে যাব। বরং স্টেট যে একটা কনসেপ্ট, এই কনসেপ্ট নিয়ে কে বা কারা কী ধরনের কথা বলেছেন সেই সমস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা করার পরে, অর্থাৎ যারা স্টেট সম্পর্কে বিভিন্ন ধারণা পোষণ করেছেন সেই সমস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের স্টেটের কনসেপ্ট আলোচনার পরে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হব যে স্টেট বলতে ঠিক কী বোঝাচ্ছে। তো আমরা প্রথমেই স্টেট বলতে বা স্টেট কনসেপ্ট নিয়ে রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটল কী বলেছেন সেই বিষয়টা নিয়ে একটু আমরা বলার চেষ্টা করি। অ্যারিস্টটল এভাবে বলেছে যে কয়েকটি গ্রাম বা পরিবারের সমন্বয়ে একটা রাষ্ট্র গঠিত হয়, বা বিষয়টাকে যদি আমরা আরও স্পষ্টতর করি সেটা এরকম যে পরিবারের সম্প্রসারিত রূপী রাষ্ট্র। অর্থাৎ অনেকগুলো পরিবার একত্রিত হয়েই না আমরা খেয়াল করি যে গ্রাম, ইউনিয়ন, উপজেলা, জেলা, তারপরে বিভাগ, এরপরে না রাষ্ট্র হয়। যদি আমরা অ্যারিস্টটলের এই কনসেপ্টটাকে একটু নিজেদের মতো করে ব্যাখ্যা করি তাহলে দেখা যাচ্ছে যে পরিবারটা বেড়ে বেড়ে একটা সময় রাষ্ট্র হচ্ছে। আমরা কোনো সিদ্ধান্তে এখন উপনীত হব না, এগুলো আমরা আলোচনা করব। এরপরে আমরা আমেরিকার প্রেসিডেন্ট যে উড্রো উইলসন, উনি রাষ্ট্র কনসেপ্ট নিয়ে কী বলেছেন। উনি বলেছেন যে রাষ্ট্র হলো এমন একটি সংগঠন যেটি আইন অনুযায়ী একটি নির্দিষ্ট ভূখণ্ডের জনসমষ্টি। তার মানে হলো এখানে আমরা উড্রো উইলসনের রাষ্ট্র কনসেপ্টের মধ্যে কয়েকটি জিনিস খেয়াল করতে পারছি। উনি বলছে আইন অনুযায়ী, সেটা একটা বিষয়, এবং নির্দিষ্ট ভূখণ্ড সেটা একটা বিষয়, এবং বলছে জনসমষ্টি। অর্থাৎ ওনার এই রাষ্ট্র কনসেপ্টের মধ্যে আমরা তিনটি বিষয় খেয়াল করতে পারছি। আমরা আলোচনা করব, সাথে সাথে সংশ্লিষ্ট কনসেপ্ট থেকে কী কী বের করে নিয়ে আসতে পারছি সেটা কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। এরপরে আমরা অধ্যাপক গার্নার উনি রাষ্ট্র কনসেপ্ট সম্পর্কে কি বলেছেন সেটা একটু আমরা যদি লক্ষ্য করি। উনি বলছেন যে রাষ্ট্র হলো বহু সংখ্যক ব্যক্তির সমন্বয়ে গঠিত এমন একটি জনসমাজ যারা কি করেন, যারা বহিঃশত্রুর আক্রমণ থেকে নিজেদেরকে মুক্ত রাখেন এবং একটি নির্দিষ্ট স্থায়ী ভূখণ্ডে বসবাস করে, এবং যাদের একটি সুসংগঠিত সরকার রয়েছে এবং প্রত্যেকেই সেই সরকারের অনুগত। এই সংজ্ঞাটা বা এই কনসেপ্টটা, গার্নারের এই কনসেপ্টটা আমরা একটু খেয়াল করি। উনি বলছেন যে জনসমাজ, ওনার এই কনসেপ্টের মধ্যে থেকে আমরা কতগুলো জিনিস বের করতে পারছি। একটা হলো জনসমাজ, আর একটা হলো নির্দিষ্ট ভূখণ্ড, সেই বিষয়টাও উনি বলছেন। কিন্তু এরপরে যদি আমরা খেয়াল করি যে সরকার, অর্থাৎ জনসমাজ, নির্দিষ্ট ভূখণ্ড এবং সরকার এবং আনুগত্য। আমরা কিন্তু গার্নারের এই রাষ্ট্র সম্পর্কিত উনি যে সংজ্ঞার মতো একটা বিষয় উপস্থাপন করেছে সেটা বিশ্লেষণ করলে এই কয়েকটা বিষয় কিন্তু আমরা বের করে নিয়ে আসতে
পারছি। এই গেল অধ্যাপক গার্নারের রাষ্ট্র সম্পর্কিত সংক্ষিপ্ত কনসেপ্ট। এরপরে যদি আমরা আরেকটু আলোচনা করি, অর্থাৎ জার্মান সমাজবিজ্ঞানী উনি রাষ্ট্র সম্পর্কে ঠিক কী বলেছেন সেটা যদি আমরা একটু আলোচনা করি। উনি বলছেন যে রাষ্ট্র হলো এমন একটি সংগঠন যেটি একটি নির্দিষ্ট এলাকার মধ্যে আইন অনুযায়ী সংশ্লিষ্ট নির্দিষ্ট ভূখণ্ডে বল প্রয়োগের যত মাধ্যম আছে সবগুলোর উপরে নিয়ন্ত্রণ আরোপ করে। ম্যাক্স ওয়েবারের এই বিষয়টা যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখব যে বল প্রয়োগের মাধ্যমগুলো কী কী আমরা একটু তার ভাষায় জেনে নিই। উনি বলছেন যে বল প্রয়োগের মাধ্যম হলো সশস্ত্র বাহিনী, সশস্ত্র বাহিনী গেল, আমলাতন্ত্র, নাগরিক সমাজ, আদালত, আইন শৃঙ্খলা। উনি বলছেন যে বল প্রয়োগের এই যে মাধ্যম, এই মাধ্যমগুলোর উপরে একচ্ছত্র একটা প্রভাব বিস্তার করে রাষ্ট্র নামের যে সংগঠন। তার মানে আমরা বলতেছি এই যে বল প্রয়োগের মাধ্যম একটা দেশের থাকে, তার উপরে কে নিয়ন্ত্রণ আরোপ করে, কে কর্তৃত্ব খাটায়, এগুলোকে কন্ট্রোল করে কে, যিনি বা যে প্রতিষ্ঠান কন্ট্রোল করছে সেটা মূলত একটা বিমূর্ত, তাকে তো দেখা যাচ্ছে না রাষ্ট্র। তার মানে এইগুলোর উপর বল প্রয়োগ করে যে বিমূর্ত প্রতিষ্ঠানটা, সেটাকে আমরা ম্যাক্স ওয়েবারের ভাষায় বলছি যে রাষ্ট্র। এখন এটাকে যদি আমরা একটু, বাংলাদেশ ইতিমধ্যে একটা রাষ্ট্র, আমরা আমাদের সংজ্ঞায় প্রমাণ করার আগেই ধরে নিলাম বাংলাদেশ একটা রাষ্ট্র। তো সেখানে আমরা যদি একটু খেয়াল করে দেখি যে বাংলাদেশ রাষ্ট্র কিন্তু সেনাবাহিনী আছে, আমলাতন্ত্র আছে, বিশাল বড় একটা আমলাতন্ত্র আছে, এবং এখানে জনগণ কিংবা নাগরিক আছে, এবং এখানে সমাজ ব্যবস্থা আছে, আদালত আছে, এবং শৃঙ্খলা রক্ষার কাজে আইন শৃঙ্খলা বাহিনী বা ইউনিট আছে। তার মানে ম্যাক্স ওয়েবারের এই সংজ্ঞার সাথে যদি বাংলাদেশ রাষ্ট্রকে আমরা একটু মেলানোর চেষ্টা করি, তাহলে বাংলাদেশ রাষ্ট্রে যে এই সমস্ত সংগঠনগুলো আছে তাদের উপরে কে বা কারা নিয়ন্ত্রণ আরোপ করে, যারা নিয়ন্ত্রণ আরোপ করে সেই বিষয়টা একটু বিমূর্তের মতো ঠিক ধরে বা এদের মতো আমরা দেখতে পাচ্ছি না। তাহলে যিনি নিয়ন্ত্রণ করছে, যে প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করছে, ম্যাক্স ওয়েবারের ভাষায় আমরা সেটাকে বলছি রাষ্ট্র। এইবার আমরা মূলত ম্যাক্স ওয়েবারের রাষ্ট্র সম্পর্কিত বিষয়টা জানলাম। এরপরে আমরা যদি একটু খেয়াল করি রাষ্ট্র সম্পর্কে একটি তত্ত্ব নিয়ে আমরা যদি একটু আলোচনা করি, সেই তত্ত্বে কে রাষ্ট্র হবে কি হবে না সেটা নিয়ে বলা আছে। তত্ত্বটা হলো যে কনস্টিটিউটিভ থিওরি অফ স্টেটহুড। এই তত্ত্ব মূলত 19 শতকের দিকে বিকাশ লাভ করে। এই তত্ত্বের মূল কথা হলো যে কোনটি রাষ্ট্র হবে এবং কোনটি রাষ্ট্র হবে না। এই তত্ত্বে আমরা একটা জিনিস খেয়াল করতে পারি যে আন্তর্জাতিক আইনের স্বীকৃতির উপরে কিন্তু এই তত্ত্ব কাজ করেছে। অর্থাৎ কোনো একটি রাষ্ট্র আন্তর্জাতিক আইন মানার উপরে বাধ্যবাধকতা নির্ভর করে, সেটা মূলত অন্য স্বীকৃত রাষ্ট্রের সাথে সম্পর্কের উপরে ভিত্তিতে। এই দৃষ্টিকোণ থেকে একটা বিষয় খেয়াল করা যায় যে সদ্য স্বাধীন হওয়া রাষ্ট্রগুলো সাধারণত কী করতে পারে না, আন্তর্জাতিক আইনের যে বাধ্যবাধকতা সেটা মেনে চলতে ঠিক বাধ্য না, বা অনেক সময় হয়ে ওঠে না। আবার উল্টা দিক দিয়ে যদি আমরা একটু চিন্তা করি, যে সমস্ত স্বীকৃত রাষ্ট্র পৃথিবীতে রয়েছে তারা সদ্য স্বাধীন হওয়া রাষ্ট্রগুলোর ক্ষেত্রে আন্তর্জাতিক আইন মানতেও বাধ্যবাধকতার মধ্যে পড়তে পারছে না। এই যে একটা দ্বৈততা দেখা যায় আন্তর্জাতিক স্বীকৃতির ক্ষেত্রে, সেটাই কিন্তু এই কনস্টিটিউটিভ থিওরি অফ স্টেটহুড বলা হচ্ছে। আমরা যদি একটু উদাহরণের সাহায্যে যদি খেয়াল করি যে পৃথিবীর এমন অনেক রাষ্ট্র আছে বা যারা নতুন স্বাধীন রাষ্ট্র হিসেবে গড়ে উঠছে, তাদেরকে পৃথিবীর সকল স্বীকৃত রাষ্ট্রই যে স্বীকৃতি দেবে এর নজির কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় না। যদিও অধিকাংশ ক্ষেত্রে ইদানিং সময়ে দেখা যাচ্ছে, কিন্তু সবার ক্ষেত্রে এরকম দেখা যাচ্ছে না। উদাহরণ হিসেবে আমরা প্যালেস্টাইনের কথা বলতে পারি, কিংবা ইসরায়েলের কথা বলতে পারি। এই রাষ্ট্র দুটিকে পৃথিবীর সকল স্বীকৃত রাষ্ট্র স্বীকৃতি দিয়েছে তেমনটি নয়। যেমন প্যালেস্টাইনকে কিন্তু আমেরিকা যেমন স্বীকৃতি দেয়নি,
ইসরায়েলের ক্ষেত্রে এমন উদাহরণ অ্যাভেলেবেল যে সবাই স্বীকৃতি দেয়নি। অর্থাৎ এই যে তত্ত্ব, এই তত্ত্বে আন্তর্জাতিক স্বীকৃতির উপর ভিত্তি করে রাষ্ট্র গঠনের কথা মূলত বলা হচ্ছে। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা উদাহরণও দুটি পেলাম। এরপরে যদি আমরা এই যে থিওরিটা বললাম সেই থিওরিটা একটু এখানে লিখে নিই, কনস্টিটিউটিভ থিওরি অফ স্টেটহুড। ওকে, এবার আমি একটা সম্মেলন সম্পর্কে বলবো। সম্মেলনটা এটাও রাষ্ট্র সম্পর্কিত, অর্থাৎ রাষ্ট্র কে হবে বা কিসের ভিত্তিতে রাষ্ট্র হয় সে সম্পর্কিত একটা সম্মেলন। সম্মেলনটা হলো যে মন্টিভিডিও সম্মেলন 1933, অর্থাৎ 1933 সালে মন্টিভিডিওতে একটা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় পৃথিবীর ক্ষুদ্র জাতিসত্তা রাষ্ট্রগুলোর উপস্থাপিত দলিলের মাধ্যমে। সেই দলিলে রাষ্ট্র হওয়ার জন্য কতগুলো ক্রাইটেরিয়ার কথা বলছে। আমি একটু এই জায়গাটা ক্লিয়ার করি, নিচের দিকে লিখি। সেই সম্মেলনে রাষ্ট্র হওয়ার জন্য কতগুলো ক্রাইটেরিয়ার কথা বলছে যে নির্দিষ্ট জনগণ, নির্ধারিত এলাকা, সরকার এবং আন্তর্জাতিক ক্ষেত্রে অন্যান্য দেশের সাথে সম্পর্কের ভিত্তি বা নির্ভরতা, সম্পর্কের যোগ্যতা বলতে পারি, সম্পর্কের যোগ্যতা। এই অর্থাৎ এই চারটি ক্রাইটেরিয়ার উপরে মন্টিভিডিও সম্মেলন বা সমঝোতার আলোকে একটা রাষ্ট্র গঠিত হতে পারছে। তবে এই যে মন্টিভিডিও সম্মেলনের যে বরং কনস্টিটিউটিভ থিওরি অফ স্টেটহুড রাষ্ট্র হওয়ার ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ, বা এই থিওরিটা অ্যাকচুয়ালি ভালো কাজ করে রাষ্ট্র কে হবে বা কারা হবে না তার উপরে ভিত্তি করে। এই হলো মোটা দাগে থিওরির সমন্বয় বললাম। এবার আমরা একটু চেক আউট করবো। আমি স্টেট কথাটি মুছে দিলাম, এগুলো একটু মুছে দিই। আমি এখন রাষ্ট্র নিয়ে ডি জুরি এবং ডি ফ্যাক্টো এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। ডি জুরি এবং ডি ফ্যাক্টো। অর্থাৎ ডি জুরি ব্যাপারটা হলো আইনগত দৃষ্টিকোণ দিয়ে রাষ্ট্র ঠিক কীরকম হচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা ধরেই নিই রাষ্ট্রের যে প্রচলিত সংজ্ঞা তোমরাও জানো, সেটা নিয়ে আমি এখন একটু বলতে চাই। আমরা জানি যে রাষ্ট্র, আমরা ধরে নিচ্ছি, প্রচলিত শব্দটা ব্যবহার করছি, যেমন জনগণ, ভূখণ্ড, সরকার, সার্বভৌমত্ব, আন্তর্জাতিক আইনের স্বীকৃতি, অর্থাৎ আন্তর্জাতিক স্বীকৃতি। এইভাবেই কথাটি আমি লিখলাম। অর্থাৎ আইনগতভাবে যখন একটা রাষ্ট্রের মধ্যে এই পাঁচটা উপাদান কাজ করে তখনই আমরা সেই রাষ্ট্রকে কি বলছি, তখনই আমরা সেই রাষ্ট্রকে রাষ্ট্র বলে স্বীকৃতি দিচ্ছি। অর্থাৎ ডি জুরি, অর্থাৎ আইনগতভাবে এই পাঁচটি উপাদান থাকলে সেই রাষ্ট্রকে আমরা রাষ্ট্র বলে মেনে নিচ্ছি বা রাষ্ট্র তৈরি হচ্ছে। উদাহরণ হিসেবে আমরা কি বলতে পারি? উদাহরণ হিসেবে আমরা নেপাল, ভারত, বাংলাদেশ এই রাষ্ট্রগুলোর কথা বলতে পারি। কেন আমরা এই ডি জুরির ভিত্তিতে এই রাষ্ট্রগুলোকে রাষ্ট্র বলছি? কারণ এই রাষ্ট্রগুলির এই যে চারটি উপাদান সাথে সাথে আন্তর্জাতিক স্বীকৃতি আছে। পৃথিবীর সব দেশগুলোই এই রাষ্ট্রগুলোকে স্বীকৃতি দিয়েছে। তার মানে হলো কি, যে রাষ্ট্রের যে মূল চারটি তথাকথিত উপাদানের কথা আমরা বলছি তার সাথে আন্তর্জাতিক স্বীকৃতির ব্যাপারটা কিন্তু চমৎকারভাবে এখানে যুক্ত হচ্ছে। ফলশ্রুতিতে এই রাষ্ট্রগুলো কি রাষ্ট্র হয়ে উঠেছে বা আইনগতভাবে রাষ্ট্র। এবার আমরা ডিফ্যাক্টো, কার্যত, অর্থাৎ আমরা দেখব যে কার্যত বা ডিফ্যাক্টো অনুযায়ী একটা রাষ্ট্র কিভাবে কাজ করছে।
এই ডিফ্যাক্টোর ব্যাপারটা এরকম যে সেখানে জনগণ থাকবে, ভূখণ্ড থাকবে, সরকার থাকবে, সার্বভৌমত্ব থাকবে। তাহলে ডি জুরির সাথে ডিফ্যাক্টের পার্থক্যটা কি? এখানে আন্তর্জাতিক স্বীকৃতির ব্যাপারটা থাকতেও পারে কিংবা গৌণভাবে থাকতে পারে, সেই জিনিসটা কিন্তু ডিফ্যাক্টোর ক্ষেত্রে কাজ করছে। বাংলায় শব্দটার ইংলিশেরটার মানেটা যদি আমি একটু লেখার চেষ্টা করি, সেটা কার্যত। আমরা ভরি ভরি উদাহরণ দিতে পারি, যেমন কি প্যালেস্টাইন, কসোভো, তাইওয়ান, এই দেশগুলো কিন্তু ডিফ্যাক্টো স্টাইলের রাষ্ট্র। কেন একটু বলি, প্যালেস্টাইনের কথা কিছুক্ষণ আগেই বলছিলাম। পৃথিবীর সব দেশ কিন্তু প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে মেনে নেয়নি। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি কি, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, তারা কিন্তু এই প্যালেস্টাইন রাষ্ট্রকে কিন্তু কি করতে পারেনি, প্যালেস্টাইন রাষ্ট্রকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি। অথচ কিন্তু এই প্যালেস্টাইনের কি আছে, জনগণ, ভূখণ্ড, সরকার এবং সার্বভৌমত্ব আছে। কিন্তু আন্তর্জাতিক স্বীকৃতি কেউ কেউ দিয়েছে এবং কেউ কেউ দেয়নি। তার মানে কি, এখানে আন্তর্জাতিক স্বীকৃতির ব্যাপারটা প্যালেস্টাইনের ক্ষেত্রে গৌণ হিসেবে কাজ করেছে। আমরা যদি কসোভোর কথা বলি, কসোভো কিছুদিন আগেও বাংলাদেশ রাষ্ট্র, যেটি কিনা আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি রাষ্ট্র, সে কিন্তু কসোভোকে স্বীকৃতি দিয়েছে। তার মানে পৃথিবীর অসংখ্য দেশ এখনও কী করেনি, কসোভোকে স্বীকৃতি দেয়নি। কিন্তু বাস্তবে বা প্রায়োগিক দৃষ্টিকোণ থেকে কিংবা কার্যত আমরা দেখছি কসোভো একটা রাষ্ট্র, সেখানে কিন্তু আন্তর্জাতিক স্বীকৃতির ব্যাপারটা গৌণ হিসেবে কাজ করেছে। আমরা তাইওয়ানের কথা বলতে পারি। তাইওয়ানকে কিন্তু চীনের মতো একটা শক্তিধর দেশ এখনও স্বীকৃতি দেয়নি। অনেক দেশ দিয়েছে, অনেক দেশ দেয়নি। তার মানে কি, এখানে তাইওয়ানের ক্ষেত্রে আন্তর্জাতিক স্বীকৃতির ব্যাপারটা গৌণ হিসেবে কাজ করেছে। কিন্তু তার কিন্তু অন্য 4টি উপাদান কিন্তু রয়েছে। তার মানে আমরা কার্যত দেখছি তাইওয়ান কি, তাইওয়ান কিন্তু কার্যত একটি রাষ্ট্র, কিন্তু আইনগত এখানে ভিত্তির দুর্বলতা রয়েছে বিধায় ডি জুরিতে সে খুব একটা পড়ছে না, ডি ফ্যাক্টোতে সে পড়ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই যে রাষ্ট্র নিয়ে কে কী বলেছেন সেই বিষয় নিয়ে কিন্তু বিশদ আলোচনা করার চেষ্টা করলাম। প্রথমে আমরা খেয়াল করলাম যে অ্যারিস্টটল রাষ্ট্র সম্পর্কে কী বলার চেষ্টা করেছেন। পরবর্তীতে আমেরিকার প্রেসিডেন্ট উড্রো উইলসন রাষ্ট্র নিয়ে কী বলার চেষ্টা করেছেন। পরবর্তীতে আমরা দেখলাম যে অধ্যাপক গার্নার, উনি কী বলেছেন। জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার রাষ্ট্র নিয়ে কী বলেছেন সেটাও আমরা বলার চেষ্টা করলাম। পরবর্তীতে আমরা একটা সমঝোতা এবং একটা তত্ত্ব কিংবা থিওরি, কনস্টিটিউটিভ থিওরি অফ স্টেটহুড এবং মন্টেভিডিও সমঝোতা বা সম্মেলন, সেটা নিয়ে যে রাষ্ট্র হয়ে উঠছে বা কাকে আমরা রাষ্ট্র বলতে চাচ্ছি সেই বিষয়গুলো নিয়ে বলার চেষ্টা করলাম। এবং পরবর্তীতে আমরা ডি জুরি এবং ডি ফ্যাক্টো, অর্থাৎ আইনগতভাবে রাষ্ট্র হয়ে উঠছে কারা, কিংবা কার্যত বা বাস্তবে বা প্রায়োগিক দৃষ্টিকোণ থেকে কে বা কারা রাষ্ট্র হয়ে উঠছে সেই বিষয়টা কিন্তু আমরা আলোচনা করার চেষ্টা করেছি। এইবার এত সব আলোচনা থেকে আমরা কি সিদ্ধান্তে পৌঁছাতে পারি, কে বা কারা রাষ্ট্র হয়ে উঠছে বা কাউকে বা কোনো রাষ্ট্রকে আমরা কেন রাষ্ট্র বলছি। আমাদের মতো করে যদি এই তথ্যপত্রগুলো বিশ্লেষণের পর দেখি যে সত্যিকার অর্থেই যে সমস্ত পণ্ডিত এবং সম্মেলন বা চুক্তি নিয়ে আমরা আলোচনা করলাম, প্রায় প্রত্যেকেই কয়েকটা বিষয় খুব কমন বলেছে। সেটা কি, দেখব যে রাষ্ট্র কাকে বলছে, সেটা হতে গিয়ে জনগণ, ভূখণ্ড, সরকার, সার্বভৌমত্ব, স্বীকৃতি, আন্তর্জাতিক স্বীকৃতি। তবে এটা আন্তর্জাতিক স্বীকৃতি না হলেও কিন্তু রাষ্ট্র হবে। আমরা সেটা ডি জুরি এবং ডি ফ্যাক্টো পড়াতে গিয়ে বুঝতে পেরেছি। এটা বাধ্যতামূলক না, তবে এটা কিন্তু কোনো কোনো ক্ষেত্রে প্রয়োজন, আবার কোনো কোনো ক্ষেত্রে প্রয়োজন নাও হতে পারে। ওকে, ফাইন। তাহলে আমরা দেখলাম যে তাহলে এখন আমরা রাষ্ট্রের একটি সংজ্ঞা তো আমাদের দাঁড় করাতেই হবে। আমরা তখন তাহলে বলতে পারি যে যখন একটা অঞ্চলের, দেশ বলি, ভূখণ্ডের বলি, যদি জনগণ থাকে, নির্দিষ্ট ভূখণ্ড থাকে এবং সরকার থাকে এবং সভরেনিটি বা সার্বভৌমত্বের মতো একটা চরম ক্ষমতা থাকে, তখনই সেই অঞ্চল ভূখণ্ডকে আমরা কি বলছি,
একটা রাষ্ট্র বলছি, এবং আন্তর্জাতিক স্বীকৃতি থাকলে ভালো, না থাকলেও রাষ্ট্র হচ্ছে। অর্থাৎ এই 5টি কিংবা 4টি উপাদানের সমন্বয়ে যখন কোনো একটা সংগঠন গড়ে উঠছে, তখনই সেটাকে আমরা কি বলছি, তখনই সেটাকে আমরা রাষ্ট্র বলছি। কাজে রাষ্ট্র একটি বিমূর্ত ধারণা হতে পারে, আবার রাষ্ট্র একটি রাজনৈতিক সংগঠন। রাষ্ট্র সমাজের সবচেয়ে বড় সংগঠন। মোটা দাগে রাষ্ট্র সম্পর্কে এই যে আলোচনা আমরা একটু গুছিয়ে নিয়ে আসার চেষ্টা করলাম। সাথে একটা বিষয় বলে রাখি যে প্রায়শই প্রশ্ন আসে তোমাদের পরীক্ষাতে যে রাষ্ট্রের উপাদান কয়টি। আমি এই আলোচনার মধ্যেই রাষ্ট্রের উপাদান নিয়ে এসেছি। এখানে উপাদান শব্দটা লিখে একটু বলি। উপাদান রাষ্ট্র হতে গেলে কোন কোন এলিমেন্টগুলো প্রয়োজন, সেই এলিমেন্টগুলো এই: জনগণ, ভূখণ্ড, সরকার, সার্বভৌমত্ব। এই 4টি মূলত, তবে আন্তর্জাতিক স্বীকৃতিটা গৌণ। এটা ভ্যারি করে যে এটা প্রয়োজন কি প্রয়োজন নয়। ওকে, ফাইন। এই হলো রাষ্ট্র গঠনের উপাদান। তার মানে আমরা আজকে যদি একটু সামেশন করে নিয়ে আসি আজকের আলোচনায়, দেখব যে রাষ্ট্র সম্পর্কে যে বিভিন্ন ধারণা চালু, অর্থাৎ রাষ্ট্র বলতে কী বোঝায়, সেগুলো আমরা একটু আলোচনা করে একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি। পরবর্তীতে রাষ্ট্রের যে কতগুলো উপাদান রয়েছে, সেই উপাদানগুলো আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করেছি। তো আজকে রাষ্ট্র এবং রাষ্ট্রের উপাদান সম্পর্কিত আলোচনা শেষ করছি। পরবর্তী ক্লাসে দেখা হবে। সেই পর্যন্ত তোমরা প্রত্যেকেই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, এই কামনায় শেষ করছি। সবাইকে ধন্যবাদ।